নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল। আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। তো কেমন আছো বন্ধু? আশা করি ভালো আছো এবং সবাইকে ভালো রেখেছো। হ্যাঁ, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে গল্প আসছে না, ঋদ্ধি কোথায়? ঋদ্ধির তো শরীরটা ঠিক নেই, তো সেই জন্যই আমাকে বলল যে আজকে আমি যেন তোমাদের সামনে এসে গল্প শোনাই। প্রথমেই বলি, গল্পটা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য, আর গল্পটা সত্য ঘটনা অবলম্বনে কিছুটা রূপক ছড়িয়ে তৈরি। তাই চলো আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। একদম নতুন ভৌতিক একটা গল্প, ঐন্দ্রিলা মুখার্জির কলমে খুনো জন্মা। বেঞ্চিটার ওপর উপর হয়ে শুয়ে আছে ছেলেটা। হাপুস নয়নে কাঁদছে সে। কতই বা বয়স হবে বেচারার, 10 কি 11। ওইটুকু নরম শরীরের ওপর এত অত্যাচার সহ্য হয়? ঘেন্নায় গা গলে উঠছে তার। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। একটু আগেই একটা বিশাল শরীর ওর শরীরটাকে দলাই মলাই করে ছিঁড়ে খেয়েছে ইচ্ছা মতো। এখনো শরীরের জায়গায় জায়গায় ওই লোকটার দাঁতের আর নখের দাগ। ওর ঘামের সাথে মিশে আছে লোকটার থুতু আর লালা। ছেলেটা এখনো কাঁদছে। বয়স অনুপাতে একটু বেশি লম্বা ছেলেটা, তাই পা দুটো বেশ খানিকটা ঝুলছে বেঞ্চি ছাড়িয়ে। ওর শরীরের ওপরের অংশটা ভিজে আছে চোখের জলে আর ঘামে, আর নিচের দিকটা রক্তে। ব্যথা, অসহ্য ব্যথা আর নির্নিমেষ ঘৃণায় মরে যেতে ইচ্ছা করছে তার। কিন্তু এভাবে শুয়ে শুয়ে কি আর মরা যায়? উঠে বসলো ছেলেটা। বিভৎস ব্যথা নেমেছে কোমর থেকে পায়ে। বসার উপায় নেই ওর। নিম্নদেশ ঠেকাতে পারছে না বেঞ্চিতে। জ্বালায় যন্ত্রণায় চিরবির করছে জায়গাটা। কোনো রকমে খুঁড়িয়ে নামার চেষ্টা করলো বেঞ্চ থেকে, পারল না। হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। মেঝেতে ছড়িয়ে আছে কাঁচের বোতলের ভাঙা টুকরোগুলো। এই বোতলটাই লোকটা ওর শরীরে ঢুকিয়ে দিয়েছিল। কয়েক মিনিট আগের কথা মনে পড়তেই আবার গা শিউরে ওঠে ওর। উঠে দাঁড়ায় কোনো মতে। কাঁচের কয়েকটা ছোট টুকরো ফুটে গেছে গায়ে। পটু পটু, সারা শরীরে যন্ত্রণা সহ্য করার চরম সীমায় পৌঁছে গেছে। এরপর বাবা বেধরম মারলেও বোধহয় আর একটু যন্ত্রণা করবে না। ঘরটার একটা কোণে পড়ে আছে ওর জামা কাপড়গুলো। লোকটা ছুঁড়ে ফেলেছিল ওইখানে। ধস্তাধস্তি করতে গিয়ে ছিঁড়েও গেছে কয়েক জায়গায়। কি আর করা যাবে, কোনো মতে গায়ে গলালো জামাটা। কিন্তু প্যান্ট পরতে গিয়ে যন্ত্রণায় আবার কোকিয়ে উঠল। চোখে জল নেমে এলো। ও জানে এসব কথা কাউকে বলা যাবে না। মাকে না, ভাইকে না, বাবাকে তো নাই। ঘরটা খোলা রেখে গিয়েছিল লোকটা। বোঝাই যাচ্ছে ওকে আটকে রাখার কোনো ইচ্ছে নেই তার। থাকবেই বা কেন, হাতের কাছে তো আছে, চাইলেই ধরে। আবার ঘর থেকে বেরোতে গিয়ে পায়ের তলায় ফুটে গেল বেশ বড় একটা কাঁচের টুকরো। এতক্ষণে ব্যথা পেল ছেলেটা। পায়ের নিচটা কেটে গেছে বেশ গভীরভাবে। গলগল করে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। কাঁচের টুকরোটা তুলে নিল। রক্তের ছাপ রেখে বেরিয়ে এলো ঘরটা থেকে। লোকটার বাড়ির পিছন দিকে একটা বাগান আছে, বেশ ঘন গাছগাছালি। অনেক পাখি আছে,
কি মনে করে ধপ করে একটা আম গাছের নিচে বসে পড়ল ছেলেটা। ঘেন্না রাগে ও এখন ফুঁসছে। হ্যাঁ, আগেই বোঝা উচিত ছিল। যে বাবা টাকা পয়সার অভাবে ছেলেদের স্কুল থেকে ছাড়িয়ে দেয়, সে নাকি ছেলেকে ভ্যাকসিন নিতে পাঠাচ্ছে পাশের বাড়ির ফার্মাসিস্টের কাছে। এটা আদৌ বিশ্বাস করা উচিত হয়নি। এখন তো মনে হচ্ছে লোকটা বাবাকে টাকা দিয়েছে এটার জন্য। রাগে হাতে ধরে থাকা কাঁচের টুকরোটা আরো চেপে ধরল। ধারালো কাঁচ বসে গেল কচি চামড়ায়, তাতে আর ভ্রুক্ষেপ নেই ওর। এমন সময় একটা চড়াই পাখি এসে বসল ওর সামনে। কি যেন ওর কাঁধে হাত রাখলো। ওর কানে কানে একটা হিস হিসে গলা বলল, ব্যথা হচ্ছে তোর? হ্যাঁ, খুব ব্যথা, কষ্ট ভীষণ। আর রাগ? হ্যাঁ। কথাটা কানে যেতেই মাথাটা জ্বলে উঠল। মনে হলো ওটা চড়াই পাখি নয়, ওই বিশাল থলথলে চেহারার অত্যাচারী লোকটাই ওর সামনে বসে আছে। ওই দেখ, ওই লোকটা রাগ জমিয়ে রাখতে রে। হাতের কাঁচের টুকরোটা আছে তো? হ্যাঁ। ছেলেটা একবার তাকালো নিজের হাতের দিকে, ঘাড় নাড়ল। তাহলে এগিয়ে যা, যা যা করতে ইচ্ছা করছে করে রে, যা যা। চুপিসারে হামাগুড়ি দিয়ে ছেলেটা এগিয়ে গেল পাখিটার দিকে। অভ্যস্ত নিস্তব্ধ হাতে ধরেও ফেলল পাখিটাকে। আরেক হাতে ধরা রক্তমাখা কাঁচের টুকরোটা ঝলমল করে উঠল দুপুরের ঝাঁঝা রোদে। ক্যাচ করে একটা শব্দে কেটে গেল পাখিটার গলার নলি। নিষ্প্রাণ পাখিটাকে হাতে থেকে ফেলে দিল ও। ওর দুটো হাতেই রক্ত, নিজের এবং পাখির রক্ত। আচ্ছা আচ্ছা, কার হাতে কার রক্ত? ডান হাতে নিজের, না বাঁ হাতে পাখির? নাকি উল্টোটা, নাকি সব মিলে গেছে? হ্যাঁ, কোনটা? সব গুলিয়ে যায় ছেলেটার, সব। কান্না পাচ্ছিল এতক্ষণ, এবার হাসি পায়। হাসতে থাকে ও। চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। মাঠের ধারে একা একা বসে গজগজ করছিল বিট্টু। একটা কেউ খেলতে এলো না, একটা কেউ না। এমন সময় বাড়ি ফিরলেই মা কান ধরে পড়তে বসাবে। একটুখানি ছুটির হাওয়া বলতে তো এই বিকেলটুকুই, তাও কেউ খেলতে এলো না। ঠিক আছে, বসে থাক, সবাই বসে থাক, পড়ার বইয়ে মুখ গুজে বসে থাক। কেমন সব ফার্স্ট হোস সেকেন্ড হোস আমি দেখবো। নিজের মনেই বলে ওঠে বিট্টু। এমন সময় পায়ের আওয়াজ পেয়ে পিছন দিকে তাকালো। নীলু আসছে ছুটতে ছুটতে। তা এতক্ষণে আসার সময় হলো? চেঁচিয়ে ওঠে বিট্টু। আরে, লুকিয়ে বেরিয়ে এসেছি বাড়ি থেকে। হাঁফাতে হাঁফাতে নীলু বলে, জানিস না গ্রামের কত বাচ্চা হারিয়ে গেছে? এই তো আমাদের ক্লাসের ওই ছেলেটা সুমন, ওকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিন ধরে। বড়রা বলছে ছেলে ধরা এসেছে গ্রামে, কাউকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না রে। আমাকেও দিচ্ছিল না, আমি পালিয়ে এসেছি। বাড়ি ফিরলেই কপালে উত্তম মধ্যম লেখা আছে। এসব কথা কানেই যাচ্ছিল না বিট্টুর। সে বরাবরই ডাকাবুকো স্বভাবের। আচ্ছা সেসব ছাড়, কিন্তু খেলবো কি নিয়ে? ফুটবলটা তো মিন্টুর কাছে, ওর বাড়ি গিয়ে চেয়ে আনবো নাকি? হ্যাঁ, পাগল নাকি? হাঁ হাঁ করে ওঠে নীলু। আমি খেলতে এসেছি জানলে এক্ষুনি মিন্টুর মা আমার মাকে জানিয়ে দেবে। তাহলে মাঠে বসে বসে কি তোর মুখ দেখবো? ভীষণ রেগে উঠেছে বিট্টু। এই এই ওটা কি রে? একটা বল মনে হচ্ছে না? মাঠের ধারের ঝোপের দিকে কি একটা আঙুল দিয়ে দেখায় নীলু। হ্যাঁ, একটা একটা সাদা বলই তো মনে হচ্ছে। এই চল তো দেখি। বড় দাদারা ফেলে গেছে বোধহয় খেলার সময়। ভালোই হলো। একথা বলতে বলতে ঝোপটার দিকে এগিয়ে যায় দুজনে। ঝোপের ভেতর হাত বাড়িয়ে যেটা তুলল সেটা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল দুজনের। এটা কেমন বল রে বিট্টু? ভয়ে ভয়ে বলে নীলু। ওরে বোকা, ওটা বল নয়, ওটা মরার খুলি।
দাদাদের বায়োলজি ল্যাবে দেখিসনি? চল, এটা পুলিশে দিতে হবে, চল। বলে উল্টো দিকে হাঁটা লাগায় বিট্টু। মাথায় হাত দিয়ে বসে আছেন থানার বড়বাবু অবিনাশ মল্লিক। বিগত 5 দিনে 36টা বাচ্চার ডেড বডি উদ্ধার হয়েছে। কয়েকটা বাচ্চার দেহ একেবারেই কঙ্কাল হয়ে গেছে, কয়েকটা পচতে শুরু করেছে, আর 2-1টা একেবারেই তাজা। বেশিরভাগই ছেলে। যে কটা দেহের পোস্টমর্টম করা সম্ভব হয়েছে তা থেকে জানা গেছে প্রত্যেকটা বাচ্চা যৌন হেনস্থার শিকার। বাচ্চাগুলোর পায়ুদেশে কাঁচের গুঁড়ো পাওয়া গেছে, মদের বোতলের ভাঙা কাঁচ সম্ভবত। ভাবতেই গা শিউড়ে ওঠে অবিনাশ বাবুর। কোনো বাচ্চাকে গলা টিপে কাউকে পিটিয়ে খুন করা হয়েছে। কতটা নৃশংস লোক যে সব করেছে। মোট 41টা বাচ্চা নিখোঁজের রিপোর্ট জমা হয়েছিল থানায়। এখনো 5টা বাচ্চার খোঁজ বাকি। গ্রামে শিশু পাচার চক্র শুরু করেছে কেউ। যদিও গ্রামের অনেকে বলছিল এসব কোনো তান্ত্রিক বা শয়তানের কাজ, তবে এতগুলো ডেড বডি পাওয়ায় ব্যাপারটা লোকাল থানার হাতে থাকবে না, সেটা ভালোই বুঝতে পারছি। এমন সময় ঘরে ঢুকলো কনস্টেবল অমর মিত্র। স্যার, একটা খবর আছে। কি খবর? পাশের গ্রামের একটা আখ ক্ষেতের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে, তার মাঝখানে আবার একটা বাচ্চার লাশ। আবার বাচ্চার লাশ? হ্যাঁ স্যার, পুরো নেকেড অবস্থায় ছিল বাচ্চাটা, কালি মারা গেছে। তবে পোস্টমর্টম বলছে বাচ্চাটা আদৌ পুড়ে মারা যায়নি। তবে বাচ্চাটা আগেই মারা গিয়েছিল। বাচ্চাটাকে রেপ করা হয়েছিল স্যার, তারপর গলায় নাইলন দড়ি দিয়ে ফাঁস দিয়ে। বুঝেছি, এই প্যাটার্ন চেনা হয়ে গেছে আমার। নতুন খবর কিছু আছে? স্যার, ওই জায়গা থেকে মদের বোতল, কিছুটা নাইলন দড়ি আর একটা ঠিকানা পাওয়া গেছে স্যার। কথাটা বলতে গিয়ে চোখ চকচক করে ওঠে অমরের। ঠিকানা? হ্যাঁ স্যার, লোকটা নিজের আন্ডারওয়্যার, চশমা আর ওয়ালেট ফেলেই পালিয়েছে। আর ওই ওয়ালেটের ভেতরে একটা কার্ডে ছিল ঠিকানাটা। যতদূর সম্ভব ও আগুনটা লাগাতে চায়নি, অ্যাক্সিডেন্টালি লেগে গেছে সিগারেট বা কিছু থেকে। অমরকে কথা শেষ করতে না দিয়ে উঠে দাঁড়ালেন অবিনাশ। মুখে শোনার চেয়ে দেখে আছো ভালো অমর। চলো একেবারে দেখেই আসি সরেজমিনে জায়গাটা। এই নতুন জায়গায় ভাড়া এসে একটু হাঁপ ছেড়ে বেঁচেছি। বাবা মাঝে মাঝে মারধর করে, তবে ওই লোকটার অত্যাচারের হাত থেকে তো বেঁচেছি, এই বা কম কি। এখানকার একটা বিস্কুট ফ্যাক্টরিতেও কাজ নিয়েছ। ওখানে বেশিরভাগ মেয়েরাই কাজ করে। মেয়েগুলো কি ভালো, বেশ বন্ধুত্ব হয়ে গেছে। ওখানকার অনেক মেয়েরা তাদের বাচ্চাদেরও নিয়ে আসে কারখানায়। সত্যিই তো, বাড়িতে বাচ্চাগুলোকে কে দেখবে? বেশিরভাগ বরগুলোই তো মাতাল। কারোর বর আবার মদ খেয়ে লিভার পচিয়েই মরে গেছে। বাচ্চাগুলোকে দেখে বড় মায়া হয়, নিজের ছোটবেলার কথা মনে পড়ে। লাঞ্চের সময় বাচ্চাগুলোর সাথে নিজের খাবার ভাগ করে খায়, খেলে ওদের সাথে। দিনগুলো দিব্যি কেটে যাচ্ছে ওর। পাশের বাড়ির বাপনদার সাথেও বেশ ভাব হয়ে গেছে। বাপনদারা বেশ বড় লোক। ওদের বাড়িতে ফ্রিজ আছে, রঙিন টিভি আছে, সিডি মেশিন আছে। বাপনদা অনেক পড়াশোনা করে, কলেজে পড়ে। তবে বাপনদার মনটা বেশ ভালো। গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আমার সঙ্গে ক্রিকেট খেলে, সিনেমা দেখে টিভিতে। তবে বাপনদার না একটা দোষ আছে, মা বাবা বাড়িতে না থাকলে কী সব সিনেমা চালায়। তাতে ছেলে মেয়েগুলো যেন কী সব করে, ভালো লাগে না আমার। কেমন যেন ওই 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 অত্যাচারের কথা মনে পড়ে। বাপনদা বলে ওগুলো নাকি মজা পাওয়ার জন্য দেখে। কই, আমার তো মজা লাগে না, উল্টে কেমন যেন ভয় লাগে। আজও বাপনদা টিভিতে ওই রকম একটা সিনেমা চালিয়েছে। আজ টিভিতে ছেলেটা মেয়েটাকে সেটাই করছে, যেটা লোকটা আমার সাথে করতো।
ছেলেটা আঁতকে ওঠে, চিৎকার করে ওঠে। বাপনদা, বাপনদা থামাও, 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 আমি আমি আর দেখতে পাচ্ছি না। বাপনদা থামাও। বাপন অবাক হয়ে দেখে দুটো হাত চোখে চেপে বসে হাঁপাচ্ছে ছেলেটা। হাতের আঙুল ছুঁয়ে বেরিয়ে আসছে চোখের জল। আরে এই ছেলে, কি হয়েছে? বলে টিভিটা বন্ধ করে ছেলেটাকে একটা ধাক্কা দেয় বাপন। ছেলেটা পাথরের মতো বসে থাকে, হাত দিয়ে মুখ লুকিয়ে। সে কোনো উত্তর দেয় না। আরও কয়েকবার ডাকাডাকি করেও সাড়া পায় না বাপন। তারপর ছেলেটার পিঠে হাত রেখে বলে, হ্যাঁ রে, তোর সমস্যাটা কি বলতো? আরে এত ভালো ভালো জিনিস চলছে নাকি তোর আবার এই সমস্ত কিছু দেখে দাঁড়ায় না? কোনটা বাবা? হ্যাঁ? ছেলেটা আস্তে আস্তে মুখ তোলে, চোখ মুছে বলে, কি দাঁড়াবে? এই, তোর বয়স কত হলো? 16। 16 বছর? বাবা, তা চাঁদু তোমার বুঝি দাঁড়ায় না? হ্যাঁ? এক ঝটকায় ওকে কাছে টেনে নেয় বাপন। ছেলেটার অস্বস্তি বাড়তে থাকে। বাপন নিজের মনেই বিড়বিড় করে, তারপর বলে, চল চল, আমার সঙ্গে চল, একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চল। কথাটা বলেই হ্যাচকা টান মেরে সোফা থেকে তুলে নেয় ছেলেটাকে। স্টেশনের ধারের এই বস্তিটার নাম শুনেছেও, তবে নাম নয়, বদনাম। এই জায়গায় নাকি বাজে ছেলেমেয়েরা থাকে। বাপনদা ওকে এখানে কেন নিয়ে এলো তা বুঝতে পারে না ছেলেটা। একটা ত্রিভঙ্গ মুরারির মতো ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে বাপনদা জোরে জোরে চেঁচাতে লাগলো, চুমকি, এই চুমকি, আরে কোথায় গেলি রে? দরজাটা খোল না। ও আরে কোথায় গেলি? একটা হাত কাটা নাইটি পরা গোলগাল চেহারার মেয়ে দরজাটা খুলে দিল। বাপনদাকে দেখে মেয়েটা হাই তুলে বলল, দিলি তো আমার ভাত ঘুমটার 12টা বাজিয়ে। তোদের জ্বালায় তো রাতেও একটু ঘুমোতে পারি নে, দুপুরের ঘুমটাও ঘুমাতে দিবি নে। বাপনদা বিরক্ত হয়েই বলল, ঘুম রাখ তোর ঘুম। কি অবস্থায় আছিস কি এটা? হ্যাঁ, আর একটু সেজে গুজে তো থাকতে পারবি নাকি? মেয়েটা ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে বলল, সাজগোজ তো রাতের জন্য রে বাবু, তোরা খুলবি বলেই তো সাজি। এই ভর দুপুরে কে আমার সাজ খুলতে আসছে শুনি? এই যে নিয়ে এলাম। বলে ছেলেটাকে সামনে এগিয়ে দিল বাপন। বলছি, চাঁদুটাকে একটু ট্রেনিং দাও তো শোনা। একদম ট্রেনিং দিয়ে কিন্তু সোজা করতে হবে। বাবু 16 বছর বয়সে দাঁড়ায় না। এটা কে রে বাবু? আরে আমার এক ভাই, 16 বছর বয়স হলো, এদিকে নাকি বাবুর দাঁড়ায় না। মানে একেবারে কি আর বলবো। সে কি রে ছোকরা? বলে আবার ওই বিচ্ছিরি হাসি হেসে চুমকি বলল, তোর ভাই তাই অসময় নিয়ে গেলুম, চলো দেখি ছোট বাবু। বলে ছেলেটার হাত ধরে বাড়ির ভেতর ঢুকিয়ে নিল। একটা নোংরা ঘরে এসে দরজাটা বন্ধ করে দিল চুমকি। লজ্জা লজ্জা গলায় বলল, আসলে সন্ধেবেলা থেকে ঘর পরিষ্কার করতে লাগি তো, তা বাবু বললো বলে তোমাকে নিয়ে এলাম, নয়তো এই সময় আমরা কাউকে ঢুকতে দিই না। চলো শুরু করি, তোমার তো আবার কী সব সমস্যা আছে বললো। বলে মেয়েটা নাইটিটা খুলে ফেলল, অন্তর্বাসু খুলে ফেলল, ঠিক বাপনদার দেখানো সিনেমার মেয়েগুলোর মতোই। ছেলেটা দাঁড়িয়ে রইল কাঠ হয়ে, কোনো বিকার নেই ওর শরীরে, মুখ ভাবলেশীন। চুমকি অবাক হলো। তোমার লজ্জা লজ্জা নাকি? না। বলে দুদিকে মাথা নাড়ালো ছেলেটা। আমার যেমন শরীর আছে তেমনই তো তোমারও আছে। আমি ছেলে বলে আমার শরীর আলাদা, আর তুমি মেয়ে বলে তোমার শরীর আলাদা। এতে লজ্জার কি আছে? চুমকি হতবাক। তোমার সত্যি হয় না? কি দাঁড়াবে? মোলোজা, এত কিছু জানো শরীরের কথা, আর তোমাদের ছেলেদের কি হয় সেটা জানো না? না। চুমকি বেশিকে দেখেও দাঁড়ায় না? কেমন পুরুষ তুমি?
বলে মেয়েটার যেন রোগ চেপে গেল। খিঞ্চে ধরল ছেলেটার ট্র্যাকস্যুটের কোমরের কাছটা। ও নখের আঘাতে ছেলেটার তলপেট কেটে গেল। আরে করো কি, করো কি? আমাকে দেখে দাঁড়ায় না, চুমকি বেশিকে অপমান। দেখবো কত বড় মরদ তুই। ছেলেটা এতক্ষণে ভয় পেল। ততক্ষণে ওর নিম্নাঙ্গ উন্মুক্ত হয়ে গেছে মেয়েটার সামনে। না না! জোরে চেঁচিয়ে উঠল ছেলেটা। এই তো লজ্জা জেগেছে, ও কিছু হবে না, আমি সব ঠিক করে দেব। এ কথা বলে হাসলো চুমকি। ওর কোমর চাপটে ধরছে মেয়েটা। ছেলেটার চোখ অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকার চোখে সে দেখল সেই গ্যারেজের ঘর, সেই বেঞ্চি, ওই লোকটার অত্যাচার। ওর চোখে সিনেমার মতো একটার পর একটা দৃশ্য ফুটে উঠতে লাগলো। না না না! আরো জোরে জোরে চেঁচাচ্ছে ও। ওর নিম্নাঙ্গ এখন ভিজে গেছে ওই মেয়েটার লালা থুতুতে, ঠিক যেভাবে ওই লোকটা ভিজিয়ে দিত ওকে। ছেলেটার গা গলে উঠল, গাটা শিরশির করে উঠল ওর। বেরোতে হবে, বেরোতে হবে এখান থেকে, যেভাবে হোক বেরোতে হবে। সারা শরীরের জোর নিজের পায়ে আনলো ও। শক্ত একটা লাথি বসিয়ে দিল চুমকির পেটে। মাগো! আকস্মিক এই আঘাতে খানিকটা দূরে সরে গেল চুমকি। বেশ জোরে লেগেছে ওর পেটে। ছেলেটার আর সেসব দেখার সময় নেই। ও ছুটতে ছুটতে কাঁদছে। ছুটতে ছুটতে ও উঠে পড়েছে প্ল্যাটফর্মে। একটা বেঞ্চিতে বসে পড়ে ও। দেখলো প্ল্যাটফর্মের দেওয়ালে হিসি করছে একটা বাচ্চা ভিখিরি। নোংরা ছেঁড়া প্যান্টটা একটু বেশি নেমে গেছে তার। ছেলেটা বুঝলো ওর কাঁধে কে যেন হাত রেখেছে। ওর কানে কানে বলছে, তোর মনে আছে ওই দুপুরের কথাগুলো? হ্যাঁ, মনে আছে। হিস হিসিয়ে ছেলেটা উত্তর দিল, তোর শোধ নিতে ইচ্ছা করে না? হ্যাঁ হ্যাঁ, করে করে, খুব ইচ্ছা করে। তাহলে যা, এই যে দেখছিস ভিখারিটা, হ্যাঁ যা ওর ওপর। কিন্তু ওর ওপর শোধ তুলবো কি করে? আজ তোকে অপমান করেনি ওরা? হ্যাঁ, তোর বাপনদা আর আর ওই নোংরা মেয়ে ছেলেটা বলেছে তোর নাকি, হ্যাঁ, তোর লজ্জা নেই? দেখিয়ে দে তুই পুরুষ, দেখিয়ে দে যে তোরও ক্ষমতা আছে, তোরও পৌরসত্বের ক্ষমতা আছে। সত্যি অবাক হলো ছেলেটা। দেখলো কিছু একটা পাল্টে গেছে ওর মধ্যে। ওর আর ভয় করছে না, ঘেন্নাও করছে না, কিন্তু তার পরিবর্তে রাগ হচ্ছে, অপরিসীম রাগ। আমার দাঁড়ায় না, না? হ্যাঁ, দেখবি দেখবি তোরা কেমন দাঁড়ায়, হ্যাঁ, দেখ। বলে ছেলেটা এগিয়ে গেল ভিখিরির দিকে। সেই ছেলেটা এখন স্টেশনের একটা গাছের তলায় বসেছে ভিক্ষে চাইতে। যদিও লোকজন তেমন নেই স্টেশনে। ছেলেটা ছুটে গিয়ে কলার ধরে তুলল বাচ্চাটাকে। বাচ্চাটা হকচকিয়ে গেল ওকে দেখে। ছেলেটার নিজেরও খেয়াল নেই যে ও নিম্নাঙ্গে এক টুকরো কাপড়ও নেই। ছেলেটা বাচ্চাটার প্যান্ট ধরে খুলে ফেলল। তারপর শান্তি, শান্তি, এমন শান্তি কোনোদিন পাইনি। ওই লোকটা অত্যাচার করে বুঝি এইরকমই শান্তি পেত। আরামে চোখ বুজে আসে ছেলেরা। না, লোকটাকে এবার ক্ষমা করে দেওয়া যায়।
কেসটার সত্যি লোকাল থানার হাতে রইল না। পাশাপাশি 4টে গ্রাম থেকে উদ্ধার হলো 68টা বাচ্চার দেহ। প্রতিটা বাচ্চাকে নৃশংসভাবে গলায় নাইলনের দড়ি বেঁধে শ্বাসরোধ করে মারা হয়েছে, তার আগে ধর্ষণ আর যৌন হেনস্থা। ফুটপ্রিন্টস, ফেলে যাওয়া জামা কাপড় ইত্যাদি কাজে লাগিয়ে বোঝা গেল যে লোকটা উচ্চতায় 6 ফুটের কাছাকাছি এবং ডান পায়ে খুঁড়িয়ে হাঁটে। কয়েকটা পুরনো অপরাধীকে ধরে এনেছিল পুলিশ। লাভ বিশেষ হয়নি। জামা কাপড় থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল মেলেনি তাদের সাথে। বেকসুর খালাস পেয়ে গেছিল তারা। আশেপাশের গ্রামগুলোতে আতঙ্ক বাড়ছে দিন দিন। বাচ্চাদের স্কুলেও পাঠাচ্ছেন না বাবা মায়েরা। অপদেবতার গল্প জেঁকে বসেছে দিন দিন। কেসটা আর সদর থানারও রইল না। এমতাবস্থায় সরকারি রায় পাওয়া গেল। কেস গেল সিআইডির হাতে। আর সিআইডির হাতে ক্লু বলতে ওই একটাই, ওই ওয়ালেটে পাওয়া আই কার্ড। আই কার্ডটা একজন মহিলার, মিত্রাণী চ্যাটার্জি। কলকাতার একটি নামী আইটি সংস্থার আই কার্ড সেটা। ভদ্রমহিলাকে ফোন করতে উনি বললেন, আপনারা নিশ্চয়ই কেস স্টাডি করে বুঝতে পারছেন যে এই ধরনের কাজ কোনো মহিলার পক্ষে করা সম্ভব নয়, কারণ আমার সেই বিশেষ অঙ্গ বা মানসিকতা কোনোটাই একেবারে নেই। তো আপনারা চাইলে কলকাতায় আমার ফ্ল্যাট এবং দরকারে আমাকেও সার্চ করে যান, কারণ আমি পরের মাসেই একটা প্রজেক্টের কাজে বিদেশে চলে যাচ্ছি। তখন আপনারা ঝামেলা করতে চাইলেও পারবেন না। মেয়েটির গলায় দৃঢ় আত্মসম্মান বোধ এবং আত্মবিশ্বাস এতটাই ফুটে উঠছিল যে তার স্পষ্টবাদিতার সামনে নড়বড় করে উঠেছিলেন স্বয়ং আইজি রুদ্রদেব বোস। রুদ্রদেবের বয়স 47 কি 48, 25 বছর হতে চলল চাকরি করছেন। ওনার অভিজ্ঞতা বলছিল, মেয়েটির কাছে হয়তো দামি তথ্য কিছু পাওয়া যাবে, তবে অপরাধীকে ছোঁয়া যাবে না এখনই। তাই ফোর্স নিয়ে যাওয়া এখনই অনাবশ্যক। তবে ফরেনসিক টিম কিছু খুঁজে পেতে পারে। এই ভেবে একটা ছোটখাটো টিম নিয়ে গেলেন তিনি। ফ্ল্যাটের দরজা খুলল 27-28 বছরের একটি মেয়ে। অফিসার যা ভেবেছিলেন ঠিক তাই। মেয়ে তো নয়, যেন আগুনের মূর্তি। সুন্দর চোখ মুখে ফুটে আছে বলিষ্ঠ আত্মসম্মানবোধ। চোখে বিরক্তি বা ভয়ের লেশমাত্র ফুটে ওঠেনি তার। বেশ সহজ কণ্ঠেই বলল, আসুন অফিসার। বেশ ঝাঁ চকচকে ফ্ল্যাট। ডাইনিং এর একটা সোফায় বসলেন রুদ্রদেব। তার মুখোমুখি একটা কাঠের চেয়ার টেনে বসল মিত্রাণী। হেসে বলল, আপনার ইন্টারোগেশনের চোটে আমার একটা লিভ গোল্লায় গেল। প্রাইভেট ফার্মে চাকরি করলে বুঝতেন একটা ছুটির কি মর্ম। সেসব কথায় কান না দিয়ে রুদ্রদেব জিজ্ঞাসা করলেন, এই ফ্ল্যাটটা আপনার নাকি ভাড়ার? না, কিনেছি লোন দিয়ে। কত ইএমআই দিয়ে জানতে চান? না না মিস। মেয়েটির ব্যক্তিত্বের সামনে রুদ্রদেবের কনফিডেন্সে একটু ক্র্যাক ধরল। তিনি নিজেকে একটু সামলে বললেন, আপনি একাই থাকেন? মা বাবা মাঝে মাঝে আসে, দেখা করে যায়। বন্ধু বান্ধবরা আসে, পার্টি করে চলে যায়। আদারওয়াইজ আমি একাই থাকি। আপনার এই আই কার্ডটা কি করে নদিয়া পৌঁছলো বলতে পারেন? বলে একটা প্লাস্টিক পাউচে ভরা আই কার্ডটা মিত্রাণীর দিকে এগিয়ে দেন আইজি। আরে, এটা তো আমার পুরনো কোম্পানির আইডি কার্ড। এটা এই কোম্পানির চাকরি আপনি কতদিন আগে ছেড়েছেন? তাও বছর 2 হবে। কে চুরি করতে পারে বলে আপনার ধারণা? কেউ এটা কেন চুরি করবে? ইনফ্যাক্ট এটা যে আমার কাছে কতদিন ধরে নেই আমি তাও জানি না। চাকরি ছাড়ার পর ড্রয়ারেই পড়ে থাকতো, দরকার পড়েনি কোনোদিন খোঁজার। আচ্ছা, এইগুলোর মধ্যে কোনোটা চেনেন কিনা দেখুন তো। এ কথা বলে স্যাম্পেলের ফটোগ্রাফগুলো মিত্রাণীর সামনে রাখলেন অফিসার। মিত্রাণী এক এক করে দেখতে থাকে সেগুলো, মন দিয়ে দেখে। ওয়ালেটের ছবিটা দেখে প্রায় লাফিয়ে উঠে বলে, এটা আমি চিনি, এটা আমি চিনি, কিন্তু এটা কি করে? চেনেন? হ্যাঁ অফিসার, রীতিমতো আমার গ্যাটের করে খরচা করে কেনা এই ওয়ালেট। কাউকে উপহার দিয়েছিলেন? ইয়েস, ললিতকে দিয়েছিলাম। ললিতকে? আমার এক্স। এখন ছেলেটি কোথায়?
জানি না, প্রায় বছর খানেক হতে চলে গেছে। কোথায় গেছে তাও জানি না। আপনি কিছু লুকোচ্ছেন মিস চ্যাটার্জি? না অফিসার, আমি আপনাকে সবটাই বলছি। তবে এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যে খুনগুলো তদন্ত করতে এসেছেন সেগুলো ললিতের পক্ষে করা সম্ভব নয়, অন্তত ওর একার পক্ষে তো নয়। আপনি সবটা খুলে বলুন প্লিজ। নিজেকে একটু গুছিয়ে নিয়ে মিত্রাণী বলতে শুরু করে। ললিতের সঙ্গে আমার আলাপ হয় গত বছর পুজোর পর, সম্ভবত। একে মাসের শেষ, তার উপর পুজোতেও দেদার খরচা হয়েছে, হাতে বিশেষ টাকা পয়সা ছিল না। এদিকে বসের গালিতে নাজেহাল আমি একদিন একটা সস্তার বারে ঢুকে বসলাম। সে এক যাচ্ছে তাই জায়গা, এসি পর্যন্ত নেই। দরদর করে ঘামছি আর বসকে মনে মনে খিস্তাতে খিস্তাতে সস্তার মদ খাচ্ছি। ওখানেই আলাপ ললিতের সঙ্গে। নেশার ঘোরে চাকরি ছেড়ে দেবো গোছের কিছু একটা হয়তো বলেছিলাম। ছেলেটা আমাকে বলল, আপনি চাকরি পেয়েও ছাড়বেন বলছেন? আর আমার একটা চাকরির জন্য আতপেটা খেয়ে হন্যে হয়ে ঘুরছি। ফার্স্টেড হয়ে আজ মদ খেতে ঢুকেছি, নয়তো এমন পুঁজি নেই আমার। ছেলেটাকে দেখে ভারী দয়া হলো। রোগা ভোগা চেহারা, সিরিঙ্গে লম্বা, তাতে আরও রোগা লাগে। এই বয়সেই গাল ভেঙে গেছে, মাথার চুল পাতলা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কোথায় থাকছে। বলল, আপাতত সস্তার হোটেলে মেস খুঁজছি, কিন্তু সব মেসেই তো ঠাঁই ঠাঁই অবস্থা। হোটেলে থাকলে কদিন আর এই টাকায় চলবে? একে তো নেশা চড়ে গেছিল, তার উপর ছেলেটার করুণ গল্প শুনে আমি বললাম আমার ফ্ল্যাটে এসে থাকতে। আমি তো সারাদিন থাকিই না, নিজের ফ্ল্যাটে নিজেই রাতের অতিথি আমি। ছেলেটা রাজি হয়ে গেল? প্রায় হাঁ হয়ে গেলেন রুদ্রদেব। এক কথাতেই রাজি হয়ে গেল। হাতে চাঁদ পেলে কে ছাড়ে বলুন তো? এখন বুঝি ললিতা আমার মতো একটা মুরগিই খুঁজছিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে মিত্রাণী বলল, প্রথম অসুবিধা হতো না। আমি বাড়ি ফিরে দেখতাম ললিত রান্না করে কিচেন পরিষ্কার করে রেখেছে। দারুণ ঘরের কাজ পারত। বলতো ওর নাকি ছোটবেলায় মা মারা গেছে, ছোট ভাইটাকে কোলে পিঠে করে ওই মানুষ করেছে। বাবা লোকটা অমানুষ ছিল, সুযোগ পেলে ছেলেদের ধরে পেটানো ছাড়া আর বিশেষ কোনো কর্তব্যই তিনি করেননি। তাই ছোটবেলা থেকেই ঘরে বাইরে সামলেছেও একাই। এসব আপনি বিশ্বাস করতেন? না করার তো কোনো কারণ ছিল না অফিসার। ওর বাড়ি কোথায় জানতে চাননি? বলেছিল উড়িষ্যার গ্রামে থাকতো। তারপর যখন ওর 15-16 বছর বয়স, তখন হুগলির কাছে একটা গ্রামে ওর বাবা বাড়ি ভাড়া নেয়। আর কিছু জানতে চাননি? সেই সুযোগ সময় কোনোটাই আমার ছিল না। আমি খুশি হতাম দিনের শেষে একটা পরিপাটি ঘর পেয়ে, দ্যাটস ইট। আপনি জানেন আপনি একটা ব্লান্ডার করেছেন। আজ ওর ঠিকানা জানা থাকলে। আপনার কি ললিতকে এতটাই বোকা বলে মনে হয় অফিসার? ধীর গলায় মিত্রাণী বলে, যদিও খুনগুলো করেও থাকে, ও গা ঢাকা দেওয়ার জন্য নিজের বাবার ভাড়া ভাড়িটা চুজ করবে। তাই বলছি, আগে পুরোটা শুনুন। বলুন। মুখ কালি করে বললেন অফিসার। ছেলেটাকে ভালো লেগে গেল। তারপর একটা সম্পর্কও তৈরি হলো। ওকে শুধু ওই ওয়ালেট না, আরও বেশ কিছু কিনে দিয়েছিলাম। দামি শ্যাম্পু, জামা কাপড়, আরও বহু কিছু। কিন্তু ঝামেলা বাঁধল তারপর। কিরকম ঝামেলা? মিত্রাণী একটু ঝুঁকে বসে, তারপর গলা নামিয়ে বলে, সেক্স অন্তত আমার কাছে একটা প্লেজার গিভিং এর কাজ, কিন্তু ললিতের কাছে তা ছিল না। মানে? মুখটা রুমাল দিয়ে মুছে নেন রুদ্রদেব। মেয়েটা বড় বেশি স্পষ্ট বক্তা, ওনার জেনারেশনের এথিক্সের সঙ্গে যায় না। তবে উনি স্বীকার করেন যে প্রতিটা কেসে এরকম একজন সাক্ষী পাওয়া গেলে কেসটা অনেকটা সহজ হয়ে যায়। রুদ্রদেবের মুখের ইতস্তত ভাবটা চোখ এড়ায়নি মিত্রাণীর। একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে সে বলে চলল, ললিত ছিল একজন সেডিস্ট। সেডিস্ট মানে বোঝেন? যে মানুষকে অত্যাচার করতে ভালোবাসে, ব্যথা পেতে দেখলে আনন্দ পায়। ললিত ছিল ঠিক তাই। ললিতের ইরেকশন হতো না, কোনো মতেই না। আমি চেষ্টা করেছিলাম, বলেছিলাম ডাক্তার দেখানোর কথা, কিন্তু ও শোনেনি। সেই রাগেই কিনা জানি না, ও আমার ওপর অত্যাচার শুরু করে। অত্যাচার?
হ্যাঁ, যার শিল যার নোড়া তার ভাঙি দাঁতের গোড়া। আমারই খায়, আমারই পরে, আর আমার ওপরেই অত্যাচার করে। আমি প্রথম গায়ে মাখতে চাইনি। অনেকেরই সেক্স নিয়ে অনেক ফ্যান্টাসি থাকে, সেটা ফুলফিল না হয় তার ওপর বেকারত্বের ফ্রাস্ট্রেশন তো ছিলই, তাই হয়তো ভায়োলেন্ট হয়ে পড়ছে। কিন্তু ও দেখলাম আমার কষ্টটা এনজয় করতো। আমার নগ্ন শরীরের স্পর্শকাতর জায়গাগুলো কাচের টুকরো বা জ্বলন্ত সিগারেট বসিয়ে ও খ্যাক খ্যাক করে হাসতো। শেষে যখন আমার জেনিটালসে বলে থেমে গেল মিত্রাণী। রুদ্রদেব বুঝলেন ব্যাপারটা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে এই মেয়েটির পক্ষেও আর স্পষ্ট বক্তা থাকা সম্ভব নয়। এমন সময় মিত্রাণী বলে ওঠে, জানেন অফিসার, আমি ওকে পুলিশে দিতে চেয়েছিলাম সেই রাতেই। হঠাৎ ভয়ে কুকড়ে ওঠে, আমার হাতে পায়ে ধরে ক্ষমা চায়। সেই রাতেই ও ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায় এই ফ্ল্যাট ছেড়ে। তারপর থেকে ওকে আর দেখিনি। আপনার কেন মনে হচ্ছে ললিত এই কাজ করেনি? রুদ্রদেবের প্রশ্নে যেন অবাক হয় মিত্রাণী। বলে, আপনি বুঝলেন না এই সহজ ব্যাপারটা? যে লোকের ন্যূনতম ইরেকশন হয় না সে রেপ করবে কি করে? আর ললিত যথেষ্টই ভীতু, ওর পক্ষে এতটা ক্রুয়েল হওয়া হয়তো সম্ভব নয়। সেক্সের সময় ভায়োলেন্ট হয়ে পড়তো সেটা আলাদা কথা। আপনার কাছে ওর ছবি আছে? হ্যাঁ অফিসার, আছে। চোখে যেন আগুনের ঝিলিক দিয়ে ওঠে মিত্রাণী। অফিসার, আমার ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজে দেখুন। ললিত যদি যুক্ত থেকে থাকে, প্রমাণের অভাব যেন না হয়। যে এত বড় ক্রাইমটা করেছে সে যেন প্রমাণের অভাবে ছাড়া না পায়। মিত্রাণীর ফ্ল্যাট থেকে ফরেন্সিক টিম কিছুই পেল না। ক্লু বলতে পাওয়া গেল ওই ললিতের ছবিটুকু। ছবিটার দিকে মন দিয়ে তাকালেন রুদ্রদেব। রোগাটে চেহারা, বয়স 24-25, হিটলারের মতন টুথব্রাশ গোঁপ, মাথার চুল পাতলা, গাল দুপড়ে গেছে এই বয়সেই। আপাত দৃষ্টিতে দেখলে সাধারণ চিমছাম গ্রামের সহজ সরল ছেলে বলেই মনে হয়। রুদ্রদেব দীর্ঘশ্বাস ফেললেন। এতক্ষণ ওনার মনে হচ্ছিল যে খুনগুলো কোনো মানসিক রোগীর কাজ, কারণ সুস্থ মানুষের পক্ষে ওই রকম নৃশংস খুন করা সম্ভব নয়। কিন্তু ওনার কানে বেজে ওঠে মিত্রাণীর কথাগুলো। যে লোকের ন্যূনতম ইরেকশন হয় না সে রেপ করবে কি করে? ভ্রু কুঁচকে ওঠে রুদ্রদেবীর। গ্রামের লোকেদের সন্দেহই কি তাহলে ঠিক? কোনো অপদেবতা বা তান্ত্রিকই জড়িত এই খুনগুলোর সঙ্গে নাকি? দুদিকে মাথা নাড়েন রুদ্রদেব। সিআইডি আইজির মাথায় এসব চিন্তা আনাও পাপ। মাথা থেকে সম্ভাবনাটা ঝেড়ে ফেললেন তিনি। একটা বিরাশি সিক্কার থাপ্পড় এসে পড়ল ওর গালে। এই শালা হারামজাদা ছেলে! মদের নেশায় টলছে বাবা। দীর্ঘদিন ধরে না ধোয়া মুখের দুর্গন্ধের সাথে মদের গন্ধ মিশে তৈরি হওয়া একটা বিকট গন্ধ বাবার নিঃশ্বাসে। হারামির বাচ্চা, আমার ছেলে হয়ে তুই নোংরামি করবি? ছেলেটার মানসিক অবস্থা একই ঠিক নেই। আমি জানি আমি এটা ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো, এই ভুলটা আমাকে শান্তি দিয়েছে, যে শান্তি আমি বাড়িতে কোনোদিন পাইনি। বাবা রুটি শেখার চাটুটা তুলে নিয়েছে। কিছুক্ষণ আগেও পর্যন্ত সেটাতে রুটি সেঁকছিল ওর ভাই। এখন বাবা রুদ্রমূর্তি দেখে ভয় পালিয়ে গেছে ভাই। এখনো গরম রয়েছে চাটুটা। আমার ছেলে হয়ে, একটা ছেলে হয়ে তুই। এক হাতে ওর গলা চেপে ধরে ওকে দেওয়ালে ঠেসিয়ে ধরলো বাবা, আর এক হাতে ধরা গরম চাটুটা বাবা চেপে ধরলো ওর তল পেটে। একটা অস্ফুট চিৎকার করে ওঠেও। আজ আর চিৎকার করার শক্তি নেই শরীরে। ঘাড় এলিয়ে দেয় ছেলেটা। শোনো, নাবালক বলে ছাড়া পেয়ে গেছো এবারের মতো পুলিশের হাত থেকে।
কিন্তু আমার হাত থেকে তো পাবে না। বাবার চোখ দুটো চকচক করছে। এই দৃষ্টি ওর চেনা। আজও কিছুতেই আর বাঁচবে না। তুই আমার ছেলে হয়ে একটা ছেলেকে তুই রেপ করলি, হ্যাঁ? একটা মেয়েকে করলে তো সাবাসি দিতাম আমি তোকে। হ্যাঁ, মরদের মতো কাজ করেছিস একটা। ওই যন্ত্রণার মধ্যে হতবাক হয়ে যায় ছেলেটা। এই লোকটা ওর বাবা। এরকম বাবার ছেলে হয়ে ও যে এমনই ভুল করবে তাতে আর সন্দেহ কি? ঘেন্নায় গা গুলে আসেও। বাবার স্পর্শটা চেপে বসেছে ওর গলায়। আর ব্যথা হচ্ছে না, শুধু ঘেন্না হচ্ছে, যেমন ঘেন্না হচ্ছিল ওই মেয়েটার ছোঁয়া পেয়ে। কে যেন কাঁধে হাত রাখে, আবার আবার হিসিয়ে গলাটা বলে, এই লোকটা তোর বাবা? হ্যাঁ। ভালোবাসিস তুই ওকে? হ্যাঁ। না না না, ঘৃণা করি, ঘৃণা। অঝোর ধারায় জল পড়তে থাকে ওর চোখ থেকে। ওই নোংরা লোকটার সাথে ওর কোনো তফাৎ আছে বলে তোর মনে হয়? হ্যাঁ। না 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 না, এরা সবাই সমান। এরা সবাই এক প্রজাতির শয়তান। এরা সবাই সমান। এরা সবাই এক প্রজাতির শয়তান। মনে মনেই চিৎকার করে ওঠে ছেলেটা। তাহলে দাঁড়িয়ে আছিস কি করতে? হ্যাঁ, শেষ করে দে। ওই শত্রুটা টিকি ছুঁতে পারিসনি তখন, তাই বলে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুযোগ দিবি তোকে তিলে তিলে মেরে ফেলার জন্য? তোর স্বপ্নগুলো বাঁচবে না। ওই লোকটা বেঁচে থাকাকালীন তোর কোনো স্বপ্ন বাঁচবে না। সত্যি তো, আমার তো অনেক স্বপ্ন, অনেক 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 স্বপ্ন। স্বপ্নগুলোকে তো বাঁচাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বাঁচাতেই হবে। হিস হিসে গলাটা বলে, এগিয়ে যা, এগিয়ে যা, আমি তোকে জোর দিচ্ছি, এগিয়ে যা। হঠাৎই শরীরে যেন দানব ভর করে ওর। একটা হাত বিদ্যুৎ বেগে তুলে চেপে ধরে বাবার গলা। বাবাও হয়তো এতটাও আশা করেনি। এক মুহূর্তের জন্য বাবার চোখে ভয় দেখতে পেল ও। এটাই সুযোগ। একটা পা তুলে লাথি মারে বাবার দু পায়ের ঠিক মাঝখানে। যন্ত্রণায় কুঁকড়ে পড়ে যায় বাবা। মাটি থেকে চাটুটা তুলে নেয় ও। সোজা বাবার মুখে সজোরে মারতে থাকে। একবার, দুবার, তিনবার, তারপর লাথি মেরে দেহটাকে উল্টো করে মাথার উল্টো দিকে 1, 2, 3, 4, জানে না কতবার। ফেটে গেছে খুলি, রক্তের সাথে ঘিলু বেরিয়ে আসছে। আর এক মুহূর্ত দাঁড়ায় না ও। লোকটা মারা গেছে, আমার স্বপ্ন বেঁচে গেছে। লোকটা মারা গেছে। স্বপ্ন 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 একটা সুন্দর পরিবার হবে, আমার সুন্দর পরিবার হবে। গরিব হোক তবু শান্তি থাকবে, ভালোবাসা থাকবে সেই পরিবারে। মায়ের মতো সব আঁকলে রাখবে, ওই কারখানার মেয়েগুলোর মতো। আর মায়ের মতো একটা ভালো বউ থাকবে, সে সব আগলে রাখবে। ওই বাচ্চাগুলোর মতো মিষ্টি মিষ্টি ছোট ছোট ছেলে মেয়ে থাকবে। সে পরিবার ছোটবেলা থেকে আমি খুঁজে পাইনি। সেই সুন্দর ছেলেবেলা আমি দেব আমার বাচ্চাগুলোকে। শুধু এবার এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, পালাতে হবে। গাড়িতে উঠেই একটা ফোন পেলেন রুদ্রদেব। আদিত্যর ফোন। ফোনটা পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। আদিত্য দেব বর্মন রুদ্রবাবুর স্কুল জীবনের বন্ধু। সে পেশায় সাইকোলজিস্ট।
এখনো বেগতিক কেসে পড়তে বন্ধুর শরণাপন্ন হন তিনি। কলটা রিসিভ করতেই আদিত্যর প্রথম প্রশ্ন, কিরে ইন্টারোগেশনে গেছিলিস তো, কিছু লিড পেলি? না রে, উল্টে যেটুকু লিড পেয়েছিলাম সেটাও গেল। কেন রে? আরে যে লোকটাকে সাসপেক্ট করা গেছিল সেই লোকটা ইম্পর্টেন্ট। যে লোকটার ইলেকশনই হয় না সে রেপ করবে কি করে? এই তথ্য কার থেকে পেলি? তার প্রাক্তন প্রেমিকার কাছে। প্রেমিকা? আর ইউ কিডিং মি রুদ্র? তুই কি আদৌ ফরেন্সিক রিপোর্টগুলো আমাকে পাঠানোর আগে একবারও পড়িসনি? আর কেস ফাইলসগুলো আর ডেড বডিগুলো কি চোখে দেখিসনি একবার? প্রায় চেঁচিয়ে ওঠেন আদিত্য। কুল ডাউন আদি, কুল ডাউন। চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, তো চেঁচাবো না তো কি করবো? প্রথমত ভিকটিমদের অধিকাংশই ছেলে, দ্বিতীয়ত মেয়েদের ভ্যাজাইনায় কোনো সিমেন্টের ট্রেস পাওয়া যায়নি, পাওয়া গেছে অ্যানাসে। মানে মাই গুডনেস, এটা তো আমার মাথায় আসেনি। আসবে কি করে? তুই তো গাধা। যে লোকটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের দেখে এক্সাইটেড হয়েছে সে লোকটা প্রেমিকার কাছে। তার মানে লোকটা হোমোসেক্সুয়াল, মোর স্পেসিফিক্যালি গে। সত্যি আদি, আমার জায়গায় তুই থাকলে অনেক অনেক ভালো ডিটেকটিভ হতিস। বাদ দে সব ছেদো কথা বাদ দে। কোনো লিড পেলি? হ্যাঁ, সাসপেক্টের ছবি পেয়েছি একটা, আর তুই যা বললি এর প্রোফাইলের সাথে মিলছেও। এবার তুই ডিটেকটিভ মোড অফ করে সাইকোলজিস্ট মোড অন করে বল তোর কি মনে হচ্ছে। তুই আগে বল, ইন্টারোগেট করে কিছু জানতে পারলি? জানতে পারলাম লোকটার দুটো পার্সোনালিটি। ওটা অনেকেরই থাকে, কিন্তু কিরকম? একটা পার্সোনালিটি খুব ভালো মানুষ, গোছানো, কেয়ারিং, রিলায়েবল, রেসপন্সিবল ছেলে। আর একটা দিক স্যাডিস্ট, মানুষকে কষ্ট পেতে দেখে আনন্দ পায়। বুঝলাম। কি বুঝলি? মানে লোকটার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে সেটা তো শিওর। অবশ্যই। যে লোক এতগুলো বাচ্চাকে নৃশংসভাবে খুন করেছে সে সুস্থ মস্তিষ্কের মানুষ আর কিছু নয়। কোন ডিসঅর্ডার মনে হচ্ছে তোর? সেডিস্ট যখন কন্ডাক্ট ডিসঅর্ডারের চান্স রয়েছে, আবার মাল্টিপল পার্সোনালিটি, তার সাথে আবার অদ্ভুত সেক্সুয়াল ডিজায়ার, প্যারানোইয়া বা সাইকোসিস হতে পারে, আবার দুটো একসঙ্গেও হতে পারে। মানে যদি লোকটা কন্ডাক্ট ডিসঅর্ডারের পেশেন্ট হতো তাহলে ঠান্ডা মাথায় খুনগুলো করতো, কিন্তু খুনের রকম দেখে তো আমার খুব একটা তা মনে হচ্ছে। তাছাড়া কন্ডাক্ট ডিসঅর্ডারের পেশেন্ট কেয়ারিং হতেই পারে না। যদি প্যারানোইয়া সাইকোসিস একসঙ্গে হয় তাহলে কি লোকটা আদেও নিজে খুনগুলো করেছে না ওকে দিয়ে করানো হচ্ছে? কে করাচ্ছে? ওর ট্রমা। ফানি, এই যুগে কার ট্রমা নেই? আছে, সবার আছে, কিন্তু তুই অ্যাটলিস্ট সেক্সুয়ালি অ্যাবিউজড হোস না আশা করি। না মানে তুমি অশেষ ভাগ্যবান, কারণ দুনিয়া একটা বিশাল পার্সেন্টেজের পুরুষরা, বিশেষ করে বাচ্চা ছেলেরা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার। অধিকাংশ মানুষ মলেস্টেশন সহ্য করতে করতে ডিপ্রেসড হয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়, জীবন শেষ করে ফেলে। আর খুব কম সংখ্যক লোক তাদের ট্রমাটা বাস্ট আউট হয় এদের মতো। তাই বলে খুন করবে? রুদ্র, আমি আবারও বলছি, এরা স্বেচ্ছায় খুন করে না। এদের মারাত্মক রকম হ্যালুসিনেশন হয়, অডিটারি হ্যালুসিনেশন বেশিরভাগ। এদের মস্তিষ্ক এদের ভুল সিগন্যাল পাঠায়, দুনিয়াটাকে শত্রু বলে মানতে বলে। এদের মনে হয় কানে কেউ বলেছে মার ওকে, এইভাবে অত্যাচার কর ওকে, নইলে তোর মুক্তি নেই। স্পুকি? শুধু স্পুকি তোর কাছে? ভাব যে লোকটাকে এসব সহ্য করতে হয়েছে তার কথাটা ভাবতো। দেখ রুদ্র, লোকটা তোর কাছে ক্রিমিনাল হতে পারে, কিন্তু আমার কাছে হি ইজ আ পেশেন্ট, হি নিডস ট্রিটমেন্ট। কি হবে ট্রিটমেন্ট করিয়ে? এবার রেগে ওঠেন রুদ্রদেব। ও যদি ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে ওঠে তাতে লাভটা কি? হি ইজ আ রেপিস্ট, হি ইজ আ মার্ডারার। 68টা বাচ্চার রক্ত লেগে আছে ওর হাতে, 68 জোড়া বাবা মার কোল খালি করিয়েছে ও সুস্থ হয়ে উঠলে কি ওই বাবা মায়ের কাছে পুনর্জন্ম নিয়ে সেই ছেলে মেয়েগুলো ফিরে আসবে নাকি? না 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 না, ইউ আর বিং রিডিকুলাস আদি, ইউ আর বিং রিডিকুলাস। বলে ফোনটা কেটে দেন রুদ্রদেব। কি গো, এত দেরি হলো ফিরতে? সে কখন চা করে রেখেছি, ঠান্ডা হয়ে গেল তো। তরুণীটি কপট রাগ দেখিয়ে বলে, গরম করে দাও না একটু। সারাদিন খেটে খুঁটে বাড়ি ফেরা পুরুষটি বলে, থাক, গরম করলে চা পানসা হয়ে যায়, আমি নতুন করে বানিয়ে দিচ্ছি।
বাচ্চারা কোথায়? ঘরে পড়তে বসিয়েছি। ঘরে ঢুকতেই দুটো বাচ্চা বাবা বাবা বলে জড়িয়ে ধরে। বাবা 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 বাবা। একটা বাচ্চা বলে ওঠে, ওই দেখো বাবা, বাইরে বড় দাদারা এখনো ঘুড়ি ওড়াচ্ছে, আর মা আমাকে জোর করে পড়তে বসিয়ে দিল। বাচ্চাদের কথা শুনে হাসতে হাসতে বাইরের দিকে তাকায় তাদের বাবা। বাইরে তখনও ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে। বোকাটা বোকাটা। একটা বাচ্চার চিৎকারে ঘুম ভেঙে যায় ছেলেটার। ও স্বপ্ন ছিল সবটা, তাহলে তাই হবে। আমার তো আর কেউ নেই, কোনো পরিবারও নেই, এমনকি কোনো মানুষ নেই যে অপেক্ষা করে বসে থাকবে। এমন কোনো নারীও নেই যে যার কাছে সারাদিন পর ক্লান্ত মনটা এলিয়ে দিতে পারবো। কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। বাইরের দিকে তাকায় ছেলেটা। বিকেলের পশ্চিম আকাশ এখনো গনগনে লাল। একটা ইলেকট্রিকের তারের মধ্যে সত্যি আটকে আছে একটা সাদা কালো পেটকাটি চাঁদিওয়াল। মনে হলো ওর মতোই ওই ঘড়িটা, সব সুতো ছিঁড়ে পালিয়ে আসা একটা প্রাণ মাত্র, নাকি ওর স্বপ্নগুলোর মতো ওই ইলেকট্রিকের তারে আটকে গেছে। তা তো গেছেই, কোনোদিন আর ফরফরিয়ে বাতাসের সাথে গল্প করতে ওড়া হবে না তার। দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা। না, ঘুড়িটা আমার জীবনের মতোই বটে। কোথাও কিচ্ছু নেই, মানুষ নেই, বন্ধু নেই, পরিবার নেই, শুধু বুকের মাঝে ওই পেটকাটি চাঁদিয়ালটার কাছে একটা কালো কাগজের তাপ্পি। তেমনি আমার বুকেও শুধু খারাপ স্মৃতি, ভয়, ঘৃণা আর হিংসে। এছাড়া আর কিছু নেই আমার। কি আছে? কিচ্ছু নেই। চোখে জল চলে আসে। সেই চোখের জলে প্রতিফলিত হয় আকাশের গনগনে লাল রং। চোখ দিয়ে জলই পড়ছে তো, নাকি রক্ত? কেঁচো ঘুরতে শেষে কেউটে বেরোলো। মাত্র 68-69টা নয়, 212টা বাচ্চার রেপ, সেক্সুয়াল এক্সটর্শন, মার্ডার, এমনকি অ্যাটেম্প টু মার্ডারের কেসও উঠে এলো সামনে। চক্ষু এখন চড়ো কাজ কোটা সিআইডি। এগুলোর এগেনস্টে এতদিন কোনো বিশেষ স্টেপ কেন নেওয়া হয়নি, তাই নিয়ে এখন তোলপাড় মিডিয়া। কিন্তু রুদ্রবাবুর তো আর ওই নিয়ে পড়ে থাকলে চলবে না। তিনি তদন্ত চালিয়ে যাচ্ছেন নাওয়া খাওয়া ভুলে। যেখানে তিলমাত্র সন্দেহের অবকাশ মিলছে, উনি ছুটছেন ইন্টারোগেট করতে। একরকম রোখ চেপে গেছে ওনার মাথায়। এই চক্করে লাভ হলো একটাই, ওই লোকটার হাত থেকে বেঁচে যাওয়া একটা বাচ্চাকে পাওয়া গেল। বাচ্চাটার পরিবার এতদিন অপমানের ভয়ে চুপ ছিল। তাছাড়া ভয় ছিল যে জানাজানি হলে হয়তো আবার বাচ্চাটার প্রাণের আশঙ্কাও হতে পারে। তাই ওর বাবা মা ওকে পাঠিয়ে দিয়েছিল একটা হোস্টেলে। পুলিশও বিশেষ কোনো স্টেপ নেয়নি। এইবার সিআইডির তৎপরতায় সব কেস ফাইল ওপেন হতে জানা গেল তথ্যটা। বাচ্চাটাকে নিজে ইন্টারোগেট করলেন রুদ্রদীপ। বাচ্চাটার দেওয়া বর্ণনা থেকে ললিতের মোডাস অপারেন্ডি জানা গেল। বাচ্চাটা যা বলল তার মর্মার্থ হলো, আরে এই লোকটা তো আমাদের সাথে খেলতো আগে, বেশ বন্ধুত্ব হয়ে গেছিল ওর সাথে। আমরা ফুটবল খেলতে এলেই ও চলে আসতো। আমরা সবাই ভাবতাম লোকটা কি ভালো। লোকটা খেলতে খেলতে জড়িয়ে ধরতো আমায় মাঝে মাঝে। আমার তখন কেমন একটা লাগতো। বন্ধুরা জড়িয়ে ধরলে তো এরকম লাগে না। একদিন দেখি আমার জামা কাপড়ের ভিতর হাত ঢুকিয়ে দিচ্ছে আর কানে কানে বলছে,
একটুও শব্দ করলে না একেবারে খুন করে দেবো। আমি ভয়ে ভয়ে খেলতে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একদিন স্কুল ফেরত পথে লোকটা আমায় তুলে নিয়ে গেল। একটা পুরো বাড়িতে আমার 12 ঘন্টা ধরে অত্যাচার করেছে। তেরে স্ক্রুড্রাইভার সব নিয়েছে আমার শরীরে। বাইরে কিছু লোকের আওয়াজ পেয়েও না আমাকে আবার হুমকি দিল। তারপর মদ খেতেই থাকলো। মদ খেতে খেতে ঘুমিয়ে পড়লো এক সময়। আমি ওই সুযোগে পালিয়ে এসেছি। কথাগুলো এত সহজভাবে বলতে পারেনি ছেলেটা। বহুবার কথা আটকে গিয়েছে ওর, মুখ ঢেকে কেঁদে ফেলেছে বহুবার। ছেলেটার দিকে তাকিয়ে রুদ্রদেবেরও বুক কেঁপে ওঠে। কতই বা বয়স ছেলেটার, 11 কি 12? ওনার মনে পড়ে যায় আদিত্যর বলা কথাগুলো। আছে, সবার আছে, কিন্তু তুই অ্যাটলিস্ট সেক্সুয়ালি অ্যাবিউজড হোস না আশা করি। কি ভয়ঙ্কর ট্রমা নিয়ে সারা জীবন কাটাতে হবে এই বাচ্চাটাকে, অথচ তার সামনে একটা রাক্ষসের মতো বিশাল ভয়ঙ্কর জীবন। জীবনের কোনো সৌন্দর্য আদৌ আর খুঁজে পাবে এই বাচ্চা ছেলেটা? রুদ্রদেবের মাথায় আবার আদিত্যের কথাগুলো খেলে যায়। সত্যি তো, এই ক্রিমিনালটাকেও হয়তো একদিন এই অত্যাচারী সহ্য করতে হয়েছে। হয়তো একদিন নয়, দিনের পর দিন। তবুও পুলিশ প্রশাসনের কাছে সে ক্রিমিনাল। তাকে না ধরতে পারলে আরো অনেকগুলো বাচ্চার প্রাণ যাবে। কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবে বাছাধন? নিজের মনে বিড়বিড় করে বলেন রুদ্রদেব। কি মনে করে আদিত্যকে একটা ফোন করেন উনি। সস্তার ছুরিখানায় বসে মদ খাচ্ছিল লোকটা। সালা, আজ যেন কিছুতেই নেশাটা জমছে না। ধর। ছুরিখানার জানলা দিয়ে উল্টো দিকের ফুটপাতটা দেখা যায়। কদিন ধরে লক্ষ্য করছে একটা 12-13 বছরের ছেলে লটারির টিকিট বিক্রি করে। কদিন আগেই পয়লা বৈশাখ গেছে, এর মধ্যেই বিচ্ছিরি গরম পড়ে গেছে। ছেলেটার গায়ের রং কালো, এতক্ষণে নিশ্চয়ই ঘেমে চকচক করছে ওর গা। তেলের মতো ওর গায়ে লেপটে আছে ঘামের বিন্দুগুলো। লোকটার গাল বেয়ে লালা ঝরে পড়ে। সেই অদম্য আকাঙ্ক্ষাটা আবার মাথা চাড়া দিচ্ছে এই ছেলেটাকে দেখে। চোখগুলো চকচক করে ওঠে। এই গ্রামটার শেষেই একটা জঙ্গল আছে, ওখানে এখন আর বাচ্চাদের সঙ্গে ভাব জমানো পোষায় না। এত ধৈর্য আর নেই। এখন হামলে পড়ে লুটে পুটে নিতে ইচ্ছা করে নরম। তবে তবে একটু অপেক্ষা তো করতেই হবে। ছুরিখানা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ তো রাস্তায় অনেক লোক, অনেক লোক। এত লোক আর ভালো লাগে না সালা। তোর এক সময় ভালো লাগতো, যখন একটা পরিবারের স্বপ্ন ছিল। একটা হেঁচকি তোলে লোকটা। টলতে টলতে বেরিয়ে আসে ছুরিখানা থেকে। ছুরিখানার পাশের অন্ধকার গলিটায় গা ঢাকা দিয়ে বসে। স্বপ্ন, স্বপ্ন, সব স্বপ্ন দুমড়ে মুচড়ে গুটিয়ে গেছে। যেভাবে আমি গুটিয়ে দিই বাচ্চাগুলোকে, সারা জীবনের মতো গুটিয়ে দিই। যেভাবে আমি গুটিয়ে গিয়েছিলাম
গুটিয়ে দিয়েছিল আমাকে, আমার পরিবার, আমার সমাজ, যার যার কাছে আশ্রয় চাইতে গেছি সবাই গুটিয়ে দিয়েছিল আমাকে। আগে এসব ভাবলে খুব কষ্ট হতো, এখন আর হয় না, এখন আর হয় না। আমার বন্ধু তো আছে, বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে দেয় আমাকে, কষ্ট হলেই কাঁধে হাত রাখে, শেষে গলায় সান্ত্বনা দেয়, পথ বাদলে দেয়। শুঁড়িখানা বন্ধ হয়, রাস্তায় লোক চলাচল প্রায় নেই এখন। লটারিওয়ালা ছেলেটাও দোকান বন্ধ করার তোড়জোড় করছে। ও জানে না বেশ কিছুদিন ধরে ওকে লক্ষ্য করছে একটা ছায়া মূর্তি। সেই মূর্তিটা আজ এগিয়ে আসে ওর সামনে। কি কাকা, টিকিট নেবে নাকি? দোকান এখনো বন্ধ করিনি কিন্তু। কথা শেষ করার আগেই ওর গলার চামড়ায় চেপে বসেছে একটা ধারালো ছোরা। তার ধারে নুন ছাল উঠে যাচ্ছে ওর গলায়। ছেলেটা কিছু বলার আগেই দীর্ঘদেহী ছায়ামূর্তি বলে ওঠে, জানিস জানিস আমি কে? আমি এখানকার এমএলএর ছেলে, বনি লাহা। বাবার নামটা বলবো? হ্যাঁ। ছেলেটা কিছু বলার বা শোনার অবস্থাতেই ছিল না। ছেলেটার ভয়ে কাঁদো কাঁদো মুখটা দেখে একটা বিচ্ছিরি হাসি হাসলো লোকটা। কলার ধরে দোকানের বাইরে বের করে আনে ছেলেটাকে। সত্যি ঘামে ভিজে তেল চুকচুকে হয়ে আছে ছেলেটার শরীর। ওর শরীর ছুঁতেই যেন লোকটার সারা শরীরে একটা অজানা আনন্দ মিশ্রিত হিংস্রতায় ভরে ওঠে। ঝাঁপিয়ে পড়ে সে বাচ্চাটার উপর। বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি, বাঁচাও আমাকে। চিৎকার শুনে থমকে দাঁড়ায় ভিখিরি বিশু। সে এই গলির মোড়ে বসে ভিক্ষা করে। এত রাত পর্যন্ত এই গ্রামের কেউ আছে যে থাকে না, আর চুরিখানা বন্ধ হলে ওই গলির ভেতর আর কেউ পারো তো বক্ষে যায় না, আর চুরিখানা বন্ধ হলে ওই গলির ভেতর আর পারো তো বক্ষে কেউ যায় না। তবে হঠাৎ ওর মনে পড়ে যায় পিলুর কথা। পিলু তো আজ বেরোয়নি, এত রাত হয়ে গেল, দোকান গুটিয়ে বেরোয়নি কেন পিলু? এই গলাটা কি পিলুরই গলা? গলির ভেতর দৌড় লাগায় সে। গলির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। তার উপর কিছুদিন আগে কে একটা বাড়ি সারাইয়ে রাবিশ এনে ফেলে গেছে গলিটাতে। গলিটায় ভর্তি ইট কাঠ পাথরের টুকরোয়। বিশু পৌঁছে দেখে পিলুর শরীরটাকে প্রায় পিষে ফেলেছে একটা দীর্ঘদেহী দানব। পিলু বিশুকে দেখতে পায়, হয়তো চিনতে পারে না। সে চেঁচিয়ে বলে ওঠে, কে আপনি? বাঁচান আমাকে। ছেলেটা কাঁদছে। লোকটা বুঁদ হয়ে আছে এক আদিম অত্যাচারের খেলায়। কোনো দিকে এখন খেয়াল নেই তার। বিশু দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে রাস্তা থেকে একটা ইটের টুকরো নিয়ে ছুঁড়ে মারে লোকটার মাথায়। একটা চিৎকার করে লোকটা উল্টে পড়ে। বিশু একটুও দেরি না করে হাত ধরে টেনে তোলে পিলুকে। এই চল, এই চল চল, শিগগিরই চল, পালাতে হবে। একটু দেরি করলে চলবে না, চল চল, এক্ষুনি পালাতে হবে। বলে দৌড় লাগায় দুজনে। ওই লোকটাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ইটের টুকরোটা আকারে যথেষ্ট ছোট ছিল, তার উপর অন্ধকার। ইটটা তার কপালে লেগে কেটে গেছে অনেকটা। হাত দিয়ে রক্ত মুছে লোকটাও দৌড়াতে থাকে দুটো ছেলের পেছনে। রুটির দোকানের ঝাঁপ বন্ধ করে সবে বাড়ি ঢুকতে যাবে বিন্তি, এমন সময় চোখে পড়ল কারা যেন ছুটে ছুটে আসছে। আরে, এ তো বিশুদার পিলু। এ কি অবস্থা ওদের? বিন্তি তাড়াতাড়ি দোকানের তালা খুলে ওদের দুজনকে ঢুকিয়ে তালা দিয়ে দিল বাইরে থেকে। সত্যিই দেখল দূরে একটা ঢ্যাঙা ছায়ামূর্তি ছুটে আসছে। একটু কাছে আসতে দেখা গেল তার কপাল কেটে রক্ত ঝরছে।
হাত দিয়ে ঘাম মুছতে গিয়ে সারা মুখটাই রক্ত মাখামাখি হয়ে গেছে। আর কি বিভৎসতার চাহনি, দেখেই ভয় পেয়ে যাবে যে কোনো মানুষ। সেখানে বিন্তি তো বাচ্চা। বিন্তির কাছে এসে লোকটা প্রায় হুঙ্কার দিয়ে জিজ্ঞাসা করলো, এই দুটো ছেলে পালিয়েছিল, দেখেছিস? বিন্তি কিছু না ভেবেই বলল, ওই তো দেখলাম ছুটে ছুটে জঙ্গলের দিকে গেল। লোকটা বোধহয় উত্তর পেয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য থামল না, দৌড় লাগালো জঙ্গলের দিকে। লোকটা দূরে মিলিয়ে যেতেই বিন্তি দোকানের তালা খুলে দিয়ে বলল, বিশুদা, পিলু, শিগগিরই চলো, পুলিশে খবর দিতে হবে। অন্ধকার জঙ্গল, খুব গভীর না হলেও অমাবস্যা আজ। এতটুকু আলোও নেই চারপাশে। তাছাড়া এত রাতে এই গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে। জেগে আছে শুধু ও আর ওর শিকার। কাটা ঝোপে পা কাটল কয়েকবার শিকড়ে পা আটকে পড়ল, তবু থামল না। ওকে খুঁজতেই হবে ওদের, গভীরে যেতে হবে, আরও গভীরে। এমন সময় কয়েক জোড়া জোরালো টর্চের আলো এসে পড়ল ওর চোখে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ললিত মোদক। ললিত যেন ছাড়া পাওয়ার কোনো চেষ্টাই করল না। উদাসীনভাবে আত্মসমর্পণ করল পুলিশের কাছে। তার চোখে আর হিংস্রতা নেই, ভয় নেই, আছে শুধু অপার উদাসীনতা। আদিত্যর পরামর্শ মাথায় রেখে কয়েকজন সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট নিয়ে ইন্টারোগেশন টিম তৈরি করলেন রুদ্রদেব। লোকাল থানার হাতে যথেষ্ট মার খেয়েছে লোকটা। এখানে যাতে সেই অবস্থা না হয় সেই দিকেও খেয়াল রেখেছেন রুদ্রদেব। ইতিমধ্যে ডিএনএ টেস্টের রেজাল্টও এসে গেছে। সেই আখ ক্ষেতের ক্রাইম সিন থেকে পাওয়া স্যাম্পেলের ডিএনএ মিলে গেছে ললিত মোদকের ডিএনএর সাথে। এছাড়া এখন তো প্রত্যক্ষদর্শী সাক্ষী আছেই। আপনারা আমাকে দোষী মনে করছেন, আমি দোষী, আমি স্বীকার করছি। কিন্তু খুনগুলো যে আমায়ও করতে বলেছিল, তাই আমি করেছি। গলার স্বর গভীর হয়ে আসে তার। কে করেছে তবে? শয়তান। মুখে একটা বিকট হাসি ফুটিয়ে তোলে ললিত এবং বলে, আপনার কি মনে হয় আমি একটা বাচ্চাকে দেখতাম আর তাকে রেপ করে ফেলে দিতাম? হ্যাঁ, তাহলে তো এতদিনে দেশে একটাও বাচ্চা বেঁচে থাকতো না স্যার। হ্যাঁ, ওই হাসি আর ওই কথা শুনে হাড় হিম হয়ে যায় গোটা ইন্টারোগেশন টিমে। ললিত বলে চলে, আপনারা তো লেখাপড়া করেছেন, অনেক ভালো ভালো কাজ করছেন, কত লোকে উপকার করছেন আমার মতো নোংরা লোককে জেলে ভরে। তাই আপনাদের মধ্যে ভগবান আছে, আর আমার মধ্যে কি আছে জানেন? শয়তান। হ্যাঁ, শয়তান। ছোটবেলা থেকে যে লোকটা আমার শরীর ছিঁড়ে খেয়েছে, তার মধ্যেও শয়তান ছিল। তার শরীর থেকে আমার শরীরে ঢুকে গেছে সেই শয়তান। আমার বাপ, যার অত্যাচারে আমার মাটা মরল, যার জন্য আমার ভাইটাকে ছেড়ে পালিয়ে আসতে হলো, সেই বাপের মধ্যেও শয়তান ছিল। সে যখন আমায় ধরে মারত বা দুটো টাকার জন্য নোংরা লোকের হাতে তুলে দিত, তার মধ্যেও শয়তান ভর করত। আর রক্ত তো আমার শরীরেও বইছে, তাই না? হ্যাঁ, এতটা বলে দীর্ঘশ্বাস ফেলে ললিত। টেবিলে রাখা গ্লাস থেকে জল খায়। তোমাকে কি সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছিল? মানে তোমার শরীরে? দিনের পর দিন। চোখ দুটো চকচক করে ওঠে ললিতের। আর যে লোকটা আমায় অত্যাচার করত, আমার বাপ তার থেকে টাকা নিত, মদ খেয়ে এসে আমায় মারতো রোজ রোজ। আমার মা মরে যাওয়ার পর
পুলিশের ভয়ে পাত্তারি গুটিয়ে ওখান থেকে চলে আসতে হলো, তাই নয়তো নয়তো কতদিন ধরে ওই অত্যাচার আমায় সহ্য করতে হতো আমার জানা নেই, আমার জানা নেই। তারপর আমি খুব স্বপ্ন দেখতাম জানেন, একটা সুন্দর পরিবার হবে আমার, আমার মায়ের মতো একটা বউ হবে, সুন্দর বাচ্চা থাকবে। কিন্তু কিন্তু মেয়েদের প্রতি আকর্ষণ আপনার থাকলো না, তাই তো? দুদিকে ঘাড় নাড়ে ললিত, বলে, বহু মেয়ের সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছি, পারিনি। তবে একজনকে ভালোবেসে ফেলেছিলাম, সত্যিকারে ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, ভালোবাসার মানে কি শুধু যৌন চাওয়া পাওয়া? হ্যাঁ, তার বাইরেও তো ভালোবাসা থাকতে পারে নাকি? হ্যাঁ, মিত্রাণী চ্যাটার্জি। ললিতের চোখ দুটো আবারও চকচক করে ওঠে। মিত্রাণীর সাথে দেখা হয়েছে আপনাদের? ও কেমন আছে? কেমন আছে ও? ভালো আছেন, আপনি বলুন। কিন্তু আমি জানি না আমার যে কি হতো, আমি জানি না। নিজের মাথার চুল খামচে ধরে ললিত। আমার কানের কাছে শয়তান এসে বলতো, ওকে মার, ওকে পুড়িয়ে দে, ও কেন তোকে সুখ দিতে পারে না, কেটে ফালা ফালা করে দে ওকে। আমি পাগল হয়ে যেতাম, বিশ্বাস করুন, আমি পাগল হয়ে যেতাম। আমি নিজের মধ্যে থাকতাম না অফিসার, আমি নিজের মধ্যে থাকতাম না। দু হাতে মুখ ঢাকে সে। অডিটরি হ্যালুসিনেশন। আদিত্যর বলা কথাটাই বিড়বিড় করেন রুদ্রদেব। ললিত ততক্ষণে বলে চলেছে, প্রথম শয়তানটা বসে থাকতো, এতখানি সে গিলে ফেলেনি আমাকে। আমি বাচ্চাদের ভালোবাসতাম, তাদের সাথে খেলতাম, কয়েকটা ছোটখাটো কারখানাতেও কাজ করেছি। আসলে তখনও তো সেই স্বপ্নগুলো বেঁচে ছিল, আর তখনও শয়তানটাকে তেড়ে ফুড়ে বাড়তে দেয়নি। তবে মাঝে মাঝে বেড়ে উঠতো, আর একটা বাচ্চাকে দেখলে বলতো, এই বাচ্চাটা কি সুন্দর, ওকে আমার চাই। তারপর আমার আর কিচ্ছু করার থাকতো না, ওই শয়তানের কথার মতো অত্যাচার করতাম আমি ওদের ওপর, ওদের শরীরগুলোর ওপর অত্যাচার করে। শয়তানটা একটা বিকট হাসি হাসতো, লোকে ভাবতো বুঝি আমি হাসছি, কিন্তু আমি যে আমার মধ্যে থাকতাম না, আমি থাকতাম শয়তানের কাছে, আমি ছিলাম শয়তানটার দাস। ওদের শরীর কেটে ফালা ফালা করে দিতাম, ওদের উপর অকথ্য অত্যাচার করতাম, সব শালা ওই শয়তানের কথায়। তারপর একটু দম নিয়ে ললিত আবার বলতে থাকে, তারপর আমার মিত্রাণীর সঙ্গে আলাপ হলো। ওকে পেয়ে আমার বুকের ভেতরে মরতে বসা স্বপ্নের চারা গাছটা যেন আবার নতুন করে জল পেল। কিন্তু শয়তানটা আমাকে ওর কাছে থাকতে দিল না। যে রাতে আমি মিত্রাণীর ফ্ল্যাট ছেড়ে বেরোলাম, সেই রাতে শয়তানটা আমার স্বপ্নের ছোট গাছটাকে কচু কচু কাটা করে দিল। আর সেই রাত থেকে আরো জাঁকিয়ে বসলো আমার উপর। তারপর থেকে কি আপনার মোডাস অপারেন্ডি, মানে খুন করার ধরন বদলে গেছিল? হ্যাঁ। এবার ওপরে নিচে ঘাড় নাড়ায় ললিত। আমার ভিতরে শয়তানটা অধৈর্য হয়ে উঠল।
সে এখনো বাচ্চাদের সঙ্গে আর আমায় খেলতে দেয় না, মিশতে দেয় না, খালি খালি বলে ওদের ওপর ঝাঁপিয়ে পড়তে আর শেষ করে দিতে। এতটা বলে দীর্ঘশ্বাস ফেলে ললিত, বলে, ভালো করেছেন আমাকে আপনারা ধরেছেন, না হলে শয়তানের হাতে আরো কয়েকটা বাচ্চার প্রাণ যেত। আমি তো নিজে থেকে আপনাদের কাছে এসে নিজেকে সমর্পণ করতে পারতাম না। ওই শয়তানটা আমাকে করতে দিত না। আজ খুব ভালো হয়েছে জানেন, আমার হাতে আর কোনো বাচ্চা মরবে না। বলে দু হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে ললিত। লুই গ্যারাভিতো বিশ্ব সিরিয়াল কিলিং এর ইতিহাসে সে কুখ্যাত লা বিস্টিয়া নামে। মোট 212টি শিশু কিশোরের রেপ, সেক্সুয়াল এক্সট্রাকশন, মার্ডার কেস যার নামে। 1999 সালে তাকে গ্রেফতার করে কলম্বিয়ার পুলিশ। যাবজ্জীবনের সাজা পায় সে। 2023 সালে জেলেই মৃত্যু হয় তার। এই গল্পটি তার। এই গল্পের স্থান, কাল, পাত্র ছাড়া সব সত্যি। ছোটবেলা থেকে প্রপার ফ্যামিলির অভাব, প্যারেন্টাল অ্যাবিউজ, কৈশোরে পৌঁছাতে না পৌঁছাতেই সেক্সুয়াল অ্যাবিউজ ইত্যাদি সহ্য করতে না পেরে কৈশোর জীবনের সন্ধিক্ষণে প্যারাইনা এবং সাইকোসিসের কারণে গভীর ডিপ্রেশনে ডুবে যায়। চোখের সামনে দেখতে থাকে তার সব স্বপ্ন, সুখী পরিবারের স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। তখন তার ভেতরের রোগগুলো জেগে ওঠে শয়তান বা বেস্ট রূপে। সে কিন্তু জন্মেই খুনি হয়নি। সে আমাদের মতো আর 5 জন মানুষের মতোই সাধারণ মানুষ হতে পারত যদি সে আর 5টা শিশুর মতো স্বাভাবিক জীবন পেত। তাকে খুনি বানিয়েছে তার পরিবার, সমাজ এবং হয়তো তার ভাগ্য। শিশুর জন্মের 6 দিন রাতে নাকি ষষ্ঠী ঠাকুর ভাগ্য লিখে দিয়ে যান। লুইসের কপালে কি উনি খুনি হওয়ার অদৃষ্টই লিখে গিয়েছিলেন? এই যে আমাদের জন্মের পর ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, আরো কত কি হয়। এক একটি শিশুর কোষ্ঠী দেখে পণ্ডিতরা বলেন এই শিশু তো ক্ষণজন্মা। সব শিশু কি আর ক্ষণজন্মা হয়? কিছু শিশু হয়তো লুইয়ের মতো খুন জন্মা। এতক্ষণ তোমরা শুনছিলে খুনো জন্মা, রচনা ঐন্দ্রিলা মুখার্জি। আজকের গল্প পাঠে ছিল সৌরভ। অন্যান্য চরিত্রে ছিল ঋদ্ধি, রুভিনা, নীল, সৌমদীপ, নীলাঞ্জন, বিপুল, কৌশিক, সৌমিলি, সোনিয়া, ঐন্দ্রিলা, সৌরভ, দুর্বা এবং রমাকান্ত। গল্পের সূত্রধার এবং বিশেষ একটি চরিত্রে ছিলাম আমি, সায়ন্তন। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, প্রচ্ছদ অঙ্কন করেছে কৃষ্ণেন্দু, বিশেষ সহযোগিতায় ছিল নেহা, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং ভিডিওগ্রাফিক্সে ছিল হানাবাড়ি প্রোডাকশনস। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। আগামী পর্বে আবার দেখা হবে হানাবাড়িতে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, নমস্কার।